নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আমরা জাতিগতভাবে বাঙালি, সেই বাঙালি হিসাবে আমরা অন্যের বুদ্ধি সবসময় বেশি নিয়ে থাকি। নিজের মাথাটাকে আমরা কাজে না লাগিয়ে অন্যের বুদ্ধিটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। গত পূর্ববর্তী যে সরকারটি ছিল সেই সরকার আমাদেরকে এমনভাবে কিছু টপিক দিয়ে বোকা বানিয়ে রাখতো, সপ্তাহের পর সপ্তাহ রাসেল ভাইপার অমুক টপিক দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখতো। ঠিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন আরেকটি সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, সেই সরকারকে প্রতিহত করার জন্য এবং এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিদিন প্রতি মুহূর্তে হয়ে যাচ্ছে। বর্তমান গত কয়েকদিন যাবৎ তারা ফিরে এসছে গার্মেন্টস শিল্প, বাংলাদেশের পোশাক শিল্পের উপর তাদের যেই আক্রমণ, সেই আক্রমণটা গত ২-৩ দিন যাবৎ সবচেয়ে বেশি প্রতিফলিত হচ্ছে। এই গার্মেন্টস শ্রমিকদের পিছনে লেলিয়ে দিয়েছে স্থানীয় কিছু লোকজন সহকারে এবং দেশি বিদেশি কিছু গ্রুপ। সেই গ্রুপ গার্মেন্টস শ্রমিকদের পিছনে লেগেছে তারা যাতে এই বর্তমান পরিস্থিতিতে তারা আন্দোলন করে এবং একটা চক্র চাচ্ছে যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাক, যাতে যারা গার্মেন্টস সেক্টরের প্রতিনিধি রয়েছেন তারা বিপদে পড়ুক এবং আমাদের যে কম্পিটিটর রয়েছে বিভিন্ন দেশ, সেই দেশ লাভবান হোক। যেমন গার্মেন্টস এই চলমান কয়েকদিন যাবৎ গার্মেন্টস শিল্পে যেই অস্থিরতা দেখা দিয়েছে এবং শ্রমিকরা যে আন্দোলন করছে তাদের এক এক ফ্যাক্টরির দাবি দেওয়া এক এক রকম। কোনো ফ্যাক্টরির সাথে কোনো ফ্যাক্টরির দাবি দেওয়া মিলছে না। কেউ বলছে তাদের বেতন ভাতা বাড়াতে হবে, কেউ বলছে ওভারটাইম বাড়াতে হবে, ওভারটাইম ৭টার পর ডিউটি করলে তারা ৫০ টাকা বাড়িয়ে দিতে হবে, রাত ১১টা পর্যন্ত ডিউটি করলে ১০০ টাকা দিতে হবে। কোনো ফ্যাক্টরি তারা ১,০০০ টাকা বোনাস দাবি করছে। কোনো ফ্যাক্টরি বলছে যে তাদের সাথে অন্যায় অসাধারণ বাজে ব্যবহার করা হয় এবং কোনো ফ্যাক্টরি বলছে ৩ দিন লেট হলে তাদের একদিনের স্যালারি কাটা যায়। সেই কিছু দাবি যেগুলো রয়েছে সেই দাবিগুলো যৌক্তিক, কিন্তু বর্তমান সময়ে এই দাবিগুলো উপস্থাপন করা যৌক্তিক সময় নয়। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যেই একটি সরকার গঠিত হয়েছে সেই সরকারকে আমাদের সকলকে সাপোর্ট দিতে হবে। এখন বর্তমান যারা আন্দোলন করছেন এই গার্মেন্টস শিল্পের যারা শ্রমিক রয়েছেন তারা বুঝে না বুঝে কারো প্ররোচনায় এবং কারো চক্রান্ত বাস্তবায়িত করার জন্য যারা আজকে আন্দোলন করছেন এবং দেখা গেছে সাভার, আশুলিয়া, গাজীপুর সহকারে প্রায় ৫০টির মতো ফ্যাক্টরি কাল রবিবার ছিল, সেই ৫০টির মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আজও সারাদিন আশুলিয়া, বাইপাইল সহকারে গাজীপুরের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফ্যাক্টরি বন্ধ করা হয়েছে, ফ্যাক্টরি ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় ৪০টি ফ্যাক্টরির মতো বন্ধ রয়েছে। এই ফ্যাক্টরিগুলো যদি বন্ধ থাকে, আপনি যদি ৫ তারিখের মধ্যে স্যালারিটা না পান, ১০ তারিখের মধ্যে স্যালারিটা না পান, আপনার সন্তান না খেয়ে থাকবে, আপনার সন্তানের ছেলে মেয়ে সহ যারা রয়েছে, আপনার বাবা মা সহ সবাই একটা বিপদের সম্মুখীন হবে। কিন্তু আপনি যদি আজকে এই গার্মেন্টস সেক্টর যদি বন্ধ হয় সেক্ষেত্রে আপনি আপনার স্যালারিটা পাবেন না। আপনার স্যালারিটা যদি না পান, আপনার দেখা গেছে ১ মাস ২ মাস যদি স্যালারিটা বন্ধ থাকে, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঠিক আছে। কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি যদি একবারে চিরতরে বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনি বেকার হবেন। বেকার হওয়া থেকে রক্ষা করার জন্য হলেও, আপনার এই চাকরিটাকে বাঁচানোর জন্য হলেও কারো প্ররোচনায়, কারো বুদ্ধিতে কাজে না লাগিয়ে নিজের বুদ্ধিতে চলুন এবং এই গার্মেন্টস শিল্পকে রক্ষা করুন। আপনি যদি আপনার চাকরিটা বাঁচাতে পারেন, আপনার সাথে অনেকে জড়িত আছে, ফ্যামিলি জড়িত, বাবা মা জড়িত, ভাই বোন জড়িত, সবাই একটা ভালোভাবে পরিবেশে বাঁচতে পারবেন। আপনি যদি আজকে ২০,০০০ টাকা স্যালারি পান এবং আপনি যদি চাকরিটা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি একটা টাকাও পাবেন না। যদি ২০,০০০ টাকা পান, হয়তো আপনি ১,০০০ ২,০০০ টাকা কম পাচ্ছেন। এই কিছু নিয়মের কারণে, ফ্যাক্টরিগুলো নিয়মের কারণে আপনি ২,০০০ টাকা কম পাচ্ছেন, কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন যাতে আপনার সংসারটা আপনি চালাতে পারেন। এখন দেখা যাচ্ছে যে আপনি যদি পুরোপুরি এই গার্মেন্টস সেক্টরটা একটি চক্রান্তের কারণে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যেই পরিবহনে করে অফিসে আসেন সেই পরিবহনটি যদি বন্ধ হয় তাহলে পরিবহনের সাথে সংযুক্ত ড্রাইভার এবং যারা হেল্পার আছে, পরিবহন সংশ্লিষ্ট লোকগুলো বেকার হয়ে যাবে। আপনি যেই দোকান থেকে চাল ডাল কিনেন সেই দোকানদার কোনো কিছু বিক্রি করতে পারবে না এবং দোকানদারটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যেই দোকানদার যদি বন্ধ হয়ে যায়, একটা শ্রেণীর লোকজন সবকিছু তাদের পরিবার সহ পথে বসবে। এবং এই গার্মেন্টস শিল্পের সাথে রয়েছে পরিবহন সেক্টর, ব্যাংকিং, বিমা এবং ধরেন আপনি বিকাশে টাকা পাঠাচ্ছেন, বেতনের টাকাটা দেশে পাঠাচ্ছেন। যদি
এই গার্মেন্টস সেক্টর বন্ধ হয়, সেক্ষেত্রে বিকাশটা বন্ধ হয়ে যাবে, বিকাশের সাথে সংশ্লিষ্ট লোকজন তারাও বেকার হয়ে পড়বে, ব্যাংকে যারা চাকরি করেন তারাও বেকার হবে, বীমা কোম্পানিতে আছেন তারাও বেকার হবে, এবং আপনার যেই বাসা বাড়িতে কাজ করে, বাসা ভাড়া দেয়, তারাও কিন্তু বিপদের সম্মুখীন হবে, তারা ঠিক টাইমে বাসা ভাড়াটা পাবে না। এবং যারা ছোটোখাটো ব্যবসা করে, যারা অটো চালায়, সেই অটো চালকরা যদি এই গার্মেন্টসে যাত্রী না পায়, তাদের অটো ভাড়া কমে যাবে, তারাও আস্তে আস্তে বেকার হয়ে যাবে। সুতরাং গার্মেন্টস এই সেক্টরের সাথে প্রায় 4 কোটি লোক ওতপ্রোতভাবে জড়িত। দেখা গেছে কেউ আপনাকে বুদ্ধি দিল, আপনি রাস্তায় নেমে গেলেন, আন্দোলন করলেন, ফ্যাক্টরি ভাঙচুর করলেন, কিন্তু দেখা গেল ফ্যাক্টরি যদি ভাঙচুর হয়, ফ্যাক্টরি যদি বন্ধ থাকে, আপনি মালিক কিন্তু নিজের পকেট থেকে টাকা দিবেন না, আপনারা কাজ করবেন, এই কাজের বিনিময়ে আপনারা বেতন পাবেন, সেই বেতনের ভিত্তিতে আপনার সংসার চলবে। কিন্তু যারা আপনাকে উস্কানি দিচ্ছে, তারা কিন্তু আপনার 1 মাসের বেতন 20,000 টাকা, 30,000 টাকা যাই পাচ্ছেন, সেই টাকাটা কিন্তু ওই যারা আপনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মানে যুদ্ধের ময়দানে ফেলে দিচ্ছে, আন্দোলন করাচ্ছে, তারা কিন্তু আপনাকে একটা টাকা দিয়ে সহায়তা করে। দেখা যাচ্ছে যে গার্মেন্টস শ্রমিক যারা আন্দোলন করছেন, তাদের বেশিরভাগ দাবি যৌক্তিক, তাদের সাথে অন্যায় আচরণ করা হয়, গালিগালাজ করা হয়, সেই গালিগালাজ আপনারা স্থানীয় মানে প্রশাসনের সাথে, প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা রয়েছেন, HR এর সাথে কথা বলে এবং GM এর সাথে কথা বলে আপনারা বিষয়টা সলভ করতে পারবেন। 1,000 টাকা বোনাস, সেটা আপনারা ইন্টারনালি সলভ করেন। যেমন আপনাদের হাজিরা বোনাস অনেক সময় চলে যায়, 1-2 মিনিট লেট হওয়ার কারণে অনেক সময় হাজিরা বোনাস পান না, এইগুলো নিয়ে আপনারা ভিতরে কথা বলেন। শ্রমিকদের প্রতিনিধি রয়েছে প্রতিটি ফ্যাক্টরিতে, সেই শ্রমিক প্রতিনিধি ফ্যাক্টরির যে HR ম্যানেজার রয়েছে, GM রয়েছে, ওনাদের সাথে ডিসকাস করুন। কমপ্লায়েন্সের যেই কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে ডিসকাস করুন, তাদের সাথে আলোচনা করে একটি সুন্দর সমাধান করুন। কিন্তু ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা লসে পড়বেন। এই দেশ ভয়াবহ মানে একটা দুর্ভিক্ষের কবলে পড়ে যেতে পারে যদি এই গার্মেন্ট সেক্টরের বন্ধ হয়ে যায়। এই চক্রান্ত কিন্তু শুধুমাত্র স্থানীয় চক্রান্ত নয়, এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত এই গার্মেন্ট শিল্পের উপর বিস্তার করছে। এই যদি এই চক্রান্ত সবাই মিলে আমরা মোকাবেলা করতে না পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার একটি দায়িত্ব নিয়েছে দেশকে নতুন করে গড়ার জন্য, তখন কিন্তু আর নতুন করে দেশকে গড়া যাবে না। যেমন আমাদের প্রবাসীরা, তারা রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে, একতাভাবে কাজ করছে। মানে জুলাই মাসে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে বাংলাদেশে, কিন্তু আগস্ট মাসে এই প্রবাসী ভাইয়েরা বিপুল পরিমাণ রেমিটেন্স তারা পাঠিয়েছে। ঠিক গার্মেন্টস শিল্পের সাথে যারা রয়েছেন, সকল মালিক এবং শ্রমিক, সকলকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে এই শিল্পে কোনো তৃতীয় পক্ষ, কোনো দেশি চক্রান্ত, বিদেশি চক্রান্ত, বিরোধীদের চক্রান্ত যাতে আমাদেরকে স্পর্শ করতে না পারে। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গার্মেন্টসের শ্রমিকদের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো আলোচনার মাধ্যমে অতি দ্রুত একটি সমাধান করার জন্য আমরা আহ্বান করছি। এবং সকল মালিকদের প্রতি আমরা আহ্বান করব, যাতে গার্মেন্টস শ্রমিকদের, তাদেরকে যদি শ্রমিকরা না বাঁচে, তাহলে এই গার্মেন্টস শিল্প বাঁচবে না। যদি এই গার্মেন্টস শিল্প না বাঁচে, বাংলাদেশ ধ্বংস হতে সময় লাগবে না। সুতরাং বাংলাদেশকে রক্ষা করার জন্য হলেও এই গার্মেন্টস শ্রমিকদেরকে রক্ষা করতে হবে এবং প্রতিটি গার্মেন্টস শিল্পকে রক্ষা করতে হবে, কারণ এই শিল্প আমাদের, এই শিল্প দেশের সম্পদ।